নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি? নামাজ। ইন্তেকালের 5 দিন আগে প্রচন্ড জ্বর হলো, মাথায় যন্ত্রণা হলো, বারবার বেহুশ হয়ে পড়েন। যে রাত্রে ইন্তেকাল করবেন সেই রাত্রে সাহাবায়ে কেরাম কেউ ঘরে ফেরে নাই, সবাই কাঁদতেছে। সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন। ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন, জামাই কাঁদে, নাতি নাতনি কাঁদেন। সব থেকে বেশি কাঁদছেন হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহর হুশ এলো, হযরত ফাতেমার কান্না দেখে কাছে ইশারা করে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা ফাতেমাকে ডেকে বলেন, মা তোমার আব্বা জান কি তোমারে বলল, কান্না বন্ধ হলো তোমার? হযরত ফাতেমা বলেন, মা আমার আব্বা জান আমাকে কানে কানে বললেন, মা কাঁদিস না, তোর কান্না আমার বরদাস্ত হয় না। আমি তোমাকে সুসংবাদ শোনাই, আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হলো রাসূলের ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তেকাল হবে। হয়েছিল তাই। রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়লেন, আবার হুশ হলো, আবার বেহুশ হলেন। ফজরের পরে হযরতে জিবরাইল এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। তিনি জানেন আপনি কেমন আছেন, তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। নবীজি বললেন, আমি বড়ই কষ্টের ভিতরে আছি, অসুস্থ আছি। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে, যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনোদিন চায় নাই আর কোনোদিন চাবেও না, শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য। সে ফেরেশতার নাম মালাকুল মউত। হযরতে মালাকুল মউত রাসূলের অনুমতি নিয়ে রাসূলের জাসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে অনুমতি চাই নাই, অনুমতি চাওয়াও আমার লাগবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত, আমি যদি তোমাকে অনুমতি না দেই? হযরতে মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন। নবী বললেন, মালাকুল মউত, তুমি তোমার কাজ শুরু করতে পারো। মালাকুল মউত যখন জান কবজ করতে যাবে, রাসূলুল্লাহ বললেন, আয়েশা একটু কাছে আসো। ওই যে সোনা ছিল কয়েক টুকরা, সোনাগুলোর খবর কি? 6 টুকরা, ছোট্ট ছোট্ট 6টা টুকরা সোনা ছিল, সোনাগুলো কই? হযরত আয়েশা বলেন, আমি তার যত্ন করে রেখেছি। নবীজি বলছেন, এক্ষুনি স্বর্ণ টুকরাগুলি সদকা করে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মুহাম্মদের ঘরের ভিতরে সোনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন। ঘরে মা আয়েশা ছিলেন না। হযরত ওমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন, ওমর কাঁদো কেন?
হযরত ওমর বলছেন, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, ছোট্ট একটা ঘর, এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইতে হয়ে পড়ে আছে, একটা গ্লাস কাইতে হয়ে পড়ে আছে, আর এক কোনায় 1 কেজি কি আধা কেজি জব পড়ে আছে, আর রাসূল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটে। জানে না পেট আছে কুমড়ার সাইজ, মাটির সঙ্গে এরকম সেলিব্রিটি হয় না। তিনি 14 বছর চট্টগ্রাম মাদ্রাসায় ওয়াজিদিয়া বুখারী শরীফের উস্তাদ ছিলেন 14 বছর। কালে কয়টি ইতিহাদুল উম্মাহ চলাকালীন সময় একসাথে কাজ করেছি, সমানে পকেটে টাকা যা মুরিদরা দিত আল্লাহ রাস্তায় বিতরণ করতেন। আমি শুনেছি তার বাড়িটা বিক্রি করলে 40-50 হাজার টাকার বেশি দিয়ে কেউ কিনবে না, অথচ এই বাংলাদেশে প্রায় 60-70টি বাইতুশ্বর মসজিদ তিনি করেছেন। এই যে ফার্মগেটে বাইতুশ্বর মসজিদ আছে, অনেক বছর আগে এই জায়গা কেন 7 কোটি টাকা দিয়ে তখন ওই জায়গা উনি কিনেছেন। এখন কত কোটি চিন্তা করেন, এখানে মসজিদ করেছেন। আর নিজে থাকতেন একটা ভাঙ্গা ঘরে, সে ঘরটা এখনো আছে। পকেটের থেকে 2 হাতে পয়সা দান করতেন আমার জন্য, আমার চোখে দেখা। আবার এমন পুনে দেখেছি গায়ে অনেকগুলি জামা, পকেটের অভাব নেই, শহরে টাকা নেয় আর টাকা পকেটে ভর্তেই থাকে। এই ঢাকা শহরে সুপার মার্কেটের মালিক তারা, আমি নাম বললাম না। প্রিয় ভাই সব হাত যে এইভাবে করে নেয়, এই হাতের কোনো দাম নাই, এভাবে করে তিনি দেয় সেই হাতের দাম বেশি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে দেখলেন এক গ্রুপ লোক সেখানে বসা। জোহরের সময় দেখলেন সেই লোকগুলি বসা, আসরও দেখলেন, মাগরিবেও দেখলেন, এশাও দেখলেন। প্রশ্ন করলেন, তোমরা যে এখানে বসা, তোমরা কারা? গতকাল ফজর থেকে আজকে এশা পর্যন্ত দেখতেছি তোমরা কারা? তারা বললো যে আমরা এখানে আল্লাহর জিকির আজকার করি, দূর থেকে আসছি। খাও কি? যে কিছু লোকেরা আমাদেরকে রান্না বান্না করে খাও, আমরা আল্লাহর জিকির করি তো এই জন্য রান্না বান্না করে আমাদের খাওয়া যায়। হযরত ওমর বলছেন, তোমাদের মতো অলস গুলোরে যে খাওয়ায়, তোমাদের থেকে ওই লোকগুলির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তবে মনে রাখো, আগামীকাল ফজরের পরে যদি এই জায়গায় তোমাদেরকে বসে থাকতে দেখি, ব্যাট মেরে মসজিদের নববী থেকে বের করে দেব। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা তার হাবিবকে এত মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠালেন কেন? এবার সেইটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সম্পর্কে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীন হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীতে পাঠিয়েছিলেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে তিনি মানব রচিত সকল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করে দেন। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে ছিলেন 13 বছর, আর মদিনায় ছিলেন বলেন 10 বছর। আমি জানি না কেন, আমি আপনাদের কাছ থেকে জবাব নিতে চাই, যাতে যারা জানে না তাদের মুখস্থ হয়ে যায়। 10 বছর মদিনায় ছিলেন। এই 10 বছর ছিল রাসূলকে যে কারণে পাঠানো হয়েছিল সেই কারণকে বাস্তবায়িত করার 10 বছর। রাসূল এবার একদিকে রাসূল আর একদিকে রাষ্ট্রনায়ক। রেসালাতের দায়িত্বে বাইরে নয়, রেসালাতের দায়িত্বের মধ্যেই তিনি রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটি ব্যাংক তৈরি করেছিলেন। ব্যাংকের নাম ছিল বাইতুল মাল।
বলুন ব্যাংকের নাম কি ছিল? বাইতুল মাল। এই বাইতুল মাল ইনগ্রাল সেশন, ওপেনিং সেশন, এই বাইতুল মাল ব্যাংকে রাসূলুল্লাহ উদ্বোধন করলেন। উদ্বোধন করার সময় তিনি বললেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া, আমার রাস্তার ভেতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায় আর তার ঋণ পরিশোধের কোন সুযোগ যদি না থাকে তার ছেলে মেয়ের কাছে, তার বউয়ের কাছে, তাহলে তারা সবাই সমস্ত এতিম বাচ্চা পরিবারের লোকগুলি আর ঋণ পরিশোধের দর্শক, আমরা কিছুক্ষণের ভিতরে জানাবো যে এখনো পর্যন্ত কতটি মামলা হয়েছে এবং কত টাকার মামলা হলো এবং কি কি বাবদ মামলা হয়েছে, সেই বিষয়টা আমরা কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে আপডেট জানাতে পারবো। অনেক জায়গায় চুরি বেড়ে গেছে, সেই জায়গা পুলিশের দরকার। দর্শক, আপনার কমেন্টটি আমরা লক্ষ্য করেছি এবং দেখেছি, ধন্যবাদ কমেন্ট করার জন্য। আশা করি আমরা রিপ্লাই দিব। ভাই একটু যদি জানাতেন যে এখনো পর্যন্ত কয়টি মামলা হয়েছে বা কি কি মামলা হয়েছে? এখন পর্যন্ত 3টে মামলা হয়েছে, তার জরিমানা হয়েছে টোটাল 16,000 টাকার মতো। একটাই ড্রাইভিং লাইসেন্স নাই, আর একটাই ড্রাইভিং লাইসেন্স হেলমেট দুটাই নাই, আর একটা হেলমেট নাই। 16,000 টাকা, 3টি মামলা হয়েছে। ধন্যবাদ দর্শক, যেমনটা জানাচ্ছিলাম যে এখনো পর্যন্ত কিন্তু 3টি মামলা হয়েছে, 16,000 টাকার মতন কিন্তু মামলা হয়েছে। পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়ে চারিদিকেই আছে। যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে কিন্তু তারা দাঁড় করাচ্ছেন, পাশাপাশি গাড়ির কাগজ এবং হেলমেট এবং ড্রাইভিং কিন্তু দেখছেন, এবং পাশাপাশি অন্যান্য যে যানগুলো আছে সেইগুলো তারা কিন্তু দেখছেন, প্রাইভেট কারও কিন্তু তারা দেখছেন। আমরা লক্ষ্য করেছি যে কয়েকটি প্রাইভেট কার কিন্তু তারা দাঁড় করিয়ে তারা কিন্তু গাড়ির কাগজ এবং ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু তারা দেখেছেন। এবং পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে উৎস যে জনতা, সেই জনতা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যে ভিড়, সেই ভিড় কিন্তু জমিয়ে তারা কিন্তু দেখছেন। দেখেন আমার কাছে কম দেখতে পাচ্ছি সবকটা গাড়ি দিচ্ছে। তারপর আছে দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড় থেকে আপনাদের কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু 3টি গাড়িকে কিন্তু মামলা দেওয়া হয়েছে, মোট 16,000 টাকার কিন্তু মামলা দেওয়া হয়েছে। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু চুয়াডাঙ্গার চৌরাস্তার মধ্যে কিন্তু দেখছি এই যে একটি গাড়ি কিন্তু আটক করা হয়েছে, পাশাপাশি 2টি গাড়ি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু জব্দ করে রাখা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু 3টি মামলা হয়েছে, 16,000 টাকার কিন্তু মামলা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু দিয়েছেন। দর্শক, আপনারা কমেন্ট করছেন, অবশ্যই দেখছি। মূল্যবান যে মতামত আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আশা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। ধন্যবাদ দর্শক, আপনার কমেন্ট দেখেছি, আপনি কমেন্ট করেছেন, সুন্দর একটি কমেন্ট করেছেন, ধন্যবাদ। দর্শক, লক্ষ্য করা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে চেকপোস্ট, এই চেকপোস্ট কিন্তু তারা কিন্তু চলমান রয়েছে। পাশাপাশি চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়ে প্রায় ঘন্টাব্যাপী কিন্তু এই চেকপোস্ট হচ্ছে। পাশাপাশি লক্ষ্য করা গেছে কিন্তু বিকাল টাইমে কিন্তু 4টা থেকে কিন্তু চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়েও কিন্তু সেনা ও পুলিশের যে যৌথ চেকপোস্ট, সেই চেকপোস্ট কিন্তু লক্ষ্য করা গেছে। পাশাপাশি এখন কিন্তু চুয়াডাঙ্গার চৌরাস্তার মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে চেকপোস্ট, সেই চেকপোস্ট কিন্তু হচ্ছে। পাশাপাশি চুয়াডাঙ্গার বেশ কয়েকটি জায়গায় কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর যে চেকপোস্ট, সেই চেকপোস্ট গুলো কিন্তু পরিচালনা হচ্ছেন। দর্শক, ধন্যবাদ, আপনি কমেন্ট করেছেন, সুন্দর একটি কমেন্ট করেছেন যে কি কি কাগজ থাকলে গাড়ি ধরবে না বা জরিমানা করবে না। প্রথমত একটু জানিয়ে রাখি যে গাড়ির কিন্তু সর্বপ্রথম গাড়ির কাগজ থাকা লাগবে, এবং যে গাড়ি চালাবেন তার ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে, এবং পাশাপাশি কিন্তু হেলমেট থাকা লাগবে, ঠিক আছে।
যদি ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ এবং হেলমেট যদি আপনার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির থেকে কোনো রকম মামলা দিবেন না। যেহেতু মূলত কিন্তু তিনটাই বেশি লক্ষ্য করা হয় এবং তিনটাই কিন্তু দেখা হয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। দর্শক, এটা আমরা জানি এবং সবসময় যেহেতু করি, এই জন্য আপনাকে, তারপর আমরা একটু আপনি যেহেতু বলছেন আমরা শুনবো, শুনে আপনাকে জানাবো। সার্জেন্ট রিয়াজুল ইসলামের সাথে আমরা কথা বলবো কিছুক্ষণের ভিতরে, তিনি আমাদেরকে জানিয়ে দিবেন। রিয়াজ ভাই, যদি আপনি একটু জানাতেন, যে একটু দর্শক কমেন্ট করছে যে গাড়িতে কি কি কাগজ থাকলে বা কি কি থাকলে গাড়িটি ধরা হবে না বা জব্দ করা হবে না। মোটরসাইকেলের ক্ষেত্রে, হ্যাঁ, মোটরসাইকেলের ক্ষেত্রে গাড়ির আরসি মানে রেজিস্ট্রেশন পেপার যেটা, ওইটা, আর ট্যাক্স টোকেন, আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট। এটা হচ্ছে, আর যদি গাড়ি কোনো রকম মানে মডিফিকেশন করে, যেরকম হলার লাগায় বা বিকট আওয়াজ হয়, এই টাইপের গাড়িগুলো আমরা জব্দ করি। তো কাগজ লাগবে, রেজিস্ট্রেশন পেপার, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স। আর প্রাইভেট কারের দিকে বা অন্য প্রাইভেট কারের ক্ষেত্রে হচ্ছে আপনার আরসি অবশ্যই, রেজিস্ট্রেশন পেপার, ফিটনেস, ট্যাক্স টোকেন। ধন্যবাদ। দর্শক, আপনি আশা করি বুঝতে পেরেছেন, যে কমেন্টে করেছিলেন আপনি, আশা করি বুঝতে পেরেছেন যে একটি কি কি দরকার হয় একটি গাড়ি চালাতে। সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু সার্জেন্টের সাথে কথা বললাম, তিনি আমাদেরকে জানিয়েছেন এবং আপনারাও শুনেছেন। ধন্যবাদ। দর্শক, আপনারা লক্ষ্য করছি যে চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়ে কিন্তু প্রাইভেট কার কিন্তু একটি নোহা কিন্তু দাঁড় করিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখন দেখা যাক তারা কথা বলছেন, আসলে কি বলছেন বা কি কাগজপাতি দেখছেন, সেই বিষয়টা আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা জানাতে পারবো। দর্শক, গাড়িটির কিন্তু কাগজ তারা কিন্তু চেক করলেন এবং দেখলেন। হুম, হুম। ধন্যবাদ। দর্শক, আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করেছি। ধন্যবাদ। লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং মূল্যবান যে মতামত অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন। যে যদি কোনো জিনিস জানার থাকে অবশ্যই আপনারা জানাবেন, আমি সরাসরি জানানোর চেষ্টা করব। পাশাপাশি লক্ষ্য করছেন যে চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়ে প্রায় ঘন্টা ব্যাপী কিন্তু এই চেকপোস্ট হচ্ছে এবং চেকপোস্টে কিন্তু এখনো তিনটি গাড়িকে কিন্তু 16,000 টাকার কিন্তু মামলা কিন্তু দিয়েছেন এবং 2টি মোটরসাইকেল কিন্তু এখনো পর্যন্ত জব্দ করা হয়েছে। চেকপোস্টে কি অবশ্যই কিন্তু আমার ধন্যবাদ। দর্শক, আপনি কমেন্ট করেছেন, আমরা কিছুক্ষণের ভিতরে আপনার এই কমেন্টের রিপ্লে কিন্তু আমরা সার্জেন্টের সাথে কথা বলবো, কথা বলে কিন্তু জানাবো। আপনার মন্তব্যটা দারুণ এবং সুন্দর, আমরা লক্ষ্য করেছি। ট্যাক্স টোকেন, রিয়াজ ভাই, ট্যাক্স টোকেন যদি না থাকে সেই ক্ষেত্রে জনগণ কমেন্ট করবে। দর্শক, আমরা সার্জেন্টের সাথে কিছুক্ষণের ভিতরে আপডেট জানিয়ে আপনাদেরকে কিন্তু আমরা জানানোর চেষ্টা করব। আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু সার্জেন্টের সাথে আপনার যে মতামত আমরা জানিয়ে দেবো কিছুক্ষণের ভিতরে। কিন্তু আমাদের জানার মধ্যে প্রত্যেকটা কাগজে কিন্তু থাকা লাগবে। তারপরেও আপনি যেহেতু কমেন্ট করেছেন, আশা করি আমরা আপনার কমেন্টটা আমরা সাথে সাথে কিছুক্ষণের ভিতরে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। রিয়াজ ভাই, ট্যাক্স টোকেন যদি না থাকে সেই ক্ষেত্রে ট্যাক্স টোকেন জমা দেবে। এটা লাইভে বলেন তো। দর্শক, আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনাদের জানাতে পারবো। আমরা লক্ষ্য করছি যে শহরে কিন্তু চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়ে কিন্তু প্রায় ঘন্টা ব্যাপী কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে চেকপোস্ট, এই চেকপোস্টে কিন্তু 3টি গাড়িকে কিন্তু 16,000 টাকার কিন্তু মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে প্রতিনিয়তই কিন্তু চুয়াডাঙ্গার জেলার বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা কিন্তু চেকপোস্ট করছেন
গতকালকেও কিন্তু দেখা গিয়েছে চুয়াডাঙ্গা জীবননগরে কিন্তু সেনা ও পুলিশের যে যৌথ চেকপোস্ট, সেই চেকপোস্ট কিন্তু হয়েছে। পাশাপাশি গতকালকে কিন্তু হয়েছে আপনার চুয়াডাঙ্গার দামরুদা তে, পাশাপাশি চুয়াডাঙ্গা কোটমোড় একাডেমিতে, আলমডাঙ্গাতে, সব জায়গায় এক কথা হচ্ছে জেলার প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিনিয়তই কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর যে চেকপোস্ট, এই চেকপোস্ট কিন্তু তারা কিন্তু পরিচালনা করছেন। পাশাপাশি একটু জানিয়ে রাখি যে আজকে বিকেল 4টার দিকেও কিন্তু চুয়াডাঙ্গা ভালাইপুর মোড়ে কিন্তু সেনা ও পুলিশের যে যৌথ চেকপোস্ট, এই চেকপোস্ট কিন্তু হয়েছে। পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে ভালাইপুর মোড়ে যে চেকপোস্ট, সেই চেকপোস্ট শেষ হতে হতে কিন্তু তারা কিন্তু চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড় সহ চুয়াডাঙ্গার প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এই মুহূর্তে একটানা কিন্তু চেকপোস্ট বসিয়েছেন। ধন্যবাদ দর্শক। আপনি লিখেছেন গাড়ির নাম পরিবর্তন না করলে কি মামলা হবে? হ্যাঁ, মামলা একটা